হাই লিসনার্স, আমি আবার আপনাদের জন্য আরও একটা গল্প এনেছি। এবারের গল্পের নাম ফ্যাট ম্যানস ঘোস্ট, লেখক H.G. ওয়েলস। আর্থার বেকিনসন কড়া ধাতের কড়া মেজাজের লোক। তার স্ত্রী মার্গারেট সেজন্য তটস্থ হয়ে থাকে। এমনকি 6 বছরের মেয়ে রেচেলকেও কথা বলার সময় ফিসফিস করে কোনো আওয়াজ না করে মায়ের সঙ্গে কথা বলতে হয়। বেকিনসন নিজেকে একজন বিজনেস এজেন্ট বা ব্যবসায়িক প্রতিনিধি বলে পরিচয় দেয় এবং অহংকার করে বলে যে সকাল 7:30টায় ব্রেকফাস্ট করা থেকে তার কাজের দিন শুরু হয়। তারপর সন্ধ্যের পরও বাড়ি ফিরে সেই কাজের জের চলে রাতের খাওয়া পর্যন্ত। এই নিয়মের কখনো ব্যতিক্রম হয় না। ব্রেকফাস্ট খাওয়ার সঙ্গে সঙ্গে খবরের কাগজ ফাইন্যান্সিয়াল টাইমসের স্টক আর শেয়ার কলামগুলো ভালো করে দেখার থাকে তার কাজে শুরু হয়। তার একমাত্র জ্ঞান হচ্ছে টাকা এবং আরও টাকা। সেজন্য সহজে তার মনোযোগ টলে না। তা সেদিনও সে যথারীতি খবরের কাগজে ডুবে গেছে। তার স্ত্রী নিঃশব্দে সকালের খাবার তৈরি করছে আর মাঝে মাঝে চোখ মুখ পাকিয়ে 6 বছরের মেয়েকে সাবধান করছিল যেন জোরে কথা না বলে। মেয়েটার আবার বকবক করা স্বভাব। টোস্টে মাখন মাখিয়ে চিনি ছড়িয়ে দিল আর ডিম সেদ্ধ, কফি পট সঙ্গে কাপ ডিশও সাজিয়ে দিল। এটাই এই সংসারের রীতি বা নিয়ম। কিন্তু আজ কেমন যেন একটু তাল কেটে গেল। আর্থারের কাগজ ধরা হাত দুটো হঠাৎ চেপে বসলো কাগজের গায়ে। কি যে একটা কথা কানে গেল ঠিক বুঝতে পারল না সে। কিন্তু নিশ্চিতভাবেই একটা অত্যন্ত গূঢ় গোপন কথা উচ্চারিত হতে শুনে ধাক্কা খেয়ে সজাগ হয়ে উঠল সে। কাগজের আড়ালে তার মুখ সেখান থেকে সরায়নি সে, তেমনই ধরে আছে। হঠাৎই তার স্নায়ুগুলো, বিশেষ করে তার কান দুটো ভীষণ সজাগ হয়ে উঠল। ফিসফিস করে বললেও সে শুনতে পেল, এসব কথা পরে হবে, এখন ডিমটা খেয়ে নাও। খুবই চাপা নরম স্বরে মার্গারেট বলে উঠল। আমি শুধু জিজ্ঞেস করেছি। মায়ের ঠোঁটের আঙুলে চাপা দেখে রেচেলের কথা থেমে গেল। তারপর সব চুপচাপ। আর্থারের নিঃশ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে উঠেছে, যেন খুব কষ্ট হচ্ছে তার। রেচেল তার কচি স্বরে আবার বলল। আর্থার এবার বুঝলো দুবারের বার, খুবই নিচু স্বরে, যেন নিজের সঙ্গেই কথা বলছে রেচেল। পার্সিভাল সিনক্লেয়ার, পার্সিভাল সিনক্লেয়ার। ডিমটা খেয়ে ফেলো রেচেল। আবার চুপচাপ। শুধু রেচেলের ডিম খেতে গিয়ে চর চর শব্দ, মুখ বড় করে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে ছোট্ট রেচেল। বাচ্চা মেয়েটা কি করে ওই নামটা জানতে পারলো? মার্গারেটের পক্ষেও তো জানা সম্ভব নয়, কারণ আর্থার কখনো তার কাজকর্ম বা যাদের সঙ্গে তার কাজ তাদের সম্বন্ধে কোনো কথাই কখনো বলে না। ব্যবসা করতে গেলে হাত নোংরা করতেই হয়, আর এসব ব্যাপারে এমনকি নিজের স্ত্রীকেও বিশ্বাস করা যায় না, বা ছেলে মেয়েদেরকেও না। আর এক্ষেত্রে হাত নোংরা করার অর্থ, যেহেতু তাকে সিনক্লেয়ারের কবরটা নিজের হাতেই খুঁড়তে হয়েছে, বাগানের ওই শেষ প্রান্তে বেড়ার ভেতরেই আগাছা জঙ্গলের মধ্যে। দেহটাকে কম্বল দিয়ে মুড়ে ডিকির ভেতরে নিয়ে সেই লন্ডন থেকে সোজা গাড়িটা চালিয়ে আসতে হয়েছে। প্রথমে সে ভেবেছিল যে বাড়ির পেছনের দিকের জঙ্গলের কোথাও গর্তে খুঁজে পুঁতে ফেলবে, কিন্তু গরমের সময় স্কুলের ছেলেমেয়েগুলো প্রায় পিকনিক করতে আসে, কাজেই সেখানে সুবিধা হবে না বুঝেই লন্ডন থেকে শ্রী মার্গারেটকে ফোন করে দিয়েছিল মেয়ে রেচেলকে নিয়ে ঠাকুরদা ঠাকুমার বাড়ি চলে যেতে। রাতে মেয়েকে নিয়ে একা বাড়িতে থাকার দরকার নেই, কাল সকালে চলে আসলেই হবে। ঠাকুরদার বাড়ি তো মাত্র মাইল 10 দূরে। সেই জন্যই রাত 9টার পর একা ফিরে যা যা করবার সেসব করতে কোনো অসুবিধে হয়নি। সে তো আর পেশাদার খুনে বা হত্যাকারী নয়। সিনক্লেয়ার ছিল বেটে আর বিশাল মোটা চেহারার লোক। দলা দলা চর্বি আর মাংস বোঝাই দেহের চামড়া জায়গায় জায়গায় ঝুলে পড়েছিল। 8:05 আর্থার, মার্গারেট মনে করিয়ে দিল। আর্থার সোজা হয়ে বসল। রেচেল সুরুত সুরুত শব্দ করে অরেঞ্জ জুস খাচ্ছে। বিরক্তিকর। অস্বাভাবিক বিকৃত গলায় চেঁচিয়ে উঠল আর্থার, মেয়েটাকে একটু সহবত শেখাতে পারো না? টেবিল ম্যানার্স জানে না? কিরকম জঘন্য বর্বরের মতো শব্দ করে খাচ্ছে। বলেই
ঝড়ের বেগে ঘর থেকে বেরিয়ে গেল। মা আর মেয়ে গাড়ির আওয়াজ শুনল। আর্থার যথারীতি স্টেশনের দিকে রওনা দিল। গাড়ি চালাতে চালাতে ভাবছিল আর্থার, ওইটুকু বাচ্চা মেয়ে র্যাচেল পার্সিবল সিনক্লেয়ারের নামটা জানলো কি করে? তার মুখ দিয়ে তো ভুলেও ওই নাম উচ্চারিত হয়নি। 2-4টে চিঠি যা আদান প্রদান হয়েছিল সেগুলো তো সব নষ্ট করে দিয়েছে। তবে না, সিনক্লেয়ারকে নিয়ে কোনো অপরাধ বোধ তার নেই, শুধু রাগ আর আক্রোশ। ওই বেটা তাকে ঠকিয়েছে, সর্বশান্ত করে দিয়েছে। ব্যবসা তো আর্থারের ভালোই চলছিল। সেই সময় সিনক্লেয়ার একদিন এসে কিছু মূলধন চায়, হীরের ব্যবসায় খাটাবে। এমনিতে সাবধানী লোক আর্থার, কিন্তু বিশেষ ঝুঁকি নেই আর 1 মাসের ডাবল টাকা উঠে আসবে দেখে লোভে পড়ে সব টাকা লাগিয়ে দেয়। তারপর সেদিন প্রথম দফার হিরেগুলো না এনে সিনক্লেয়ার আজে বাজে যুক্তি দেখাতে থাকে আর রাগের চোটে হাত চালিয়ে দেয় আর্থার। আর তাতেই ঘটে গেল বিপর্যয়। ঠিক ঘুষি না, একটু জোরে থাপ্পড় কষেছিল বলা যায়। মারাত্মক কিছু নয় মোটেও, তাতে একটা লোক মরে যাওয়ার কথাও নয় মোটে। আসলে ওই রকম অস্বাভাবিক মোটা আর অত্যাধিক ভারী দেহের লোকেদের যখন তখন হার্ট অ্যাটাকের একটা সম্ভাবনা থেকেই যায়। তার চড় খেয়ে নয়, স্বাভাবিক কারণেই সঙ্গে সঙ্গে হার্ট ফেল করলো সিনক্লেয়ার। মুহূর্তে ঢলে পড়ল, শেষ। সহজে ঘাবড়ে যাবার লোক নয় আর্থার, ভয় পায়নি, বরং পরিস্থিতি বুঝে নির্বিকার মুখে সিনক্লেয়ারের নিথর দেহটা পাশের সিটে রেখে গাড়ি চালিয়ে সোজা শহরে এসে বিকেলের ঝকঝকে আলোতে রাস্তার ধারে গাড়িটাকে রেখে নেমে এলো। 2-3টে দোকান ঘুরে একটা কম্বল কিনলো। তারপর সেই দোকান থেকেই বাড়িতে ফোন করে বলে দিল সে রাত্রিরে ফিরবে না। মার্গারেট যেন রেচেলকে নিয়ে অবশ্যই ঠাকুরদার বাড়িতে চলে যায়। তারপর দিনের আলোতে বড় রাস্তা ধরে গাড়ি চালিয়ে সন্ধ্যের মুখে একটা নির্জন পাহাড় আর জঙ্গলে মেশানো স্থানে গাড়ি থামালো সে। সিনক্লেয়ারের ইতিমধ্যে শক্ত হয়ে ওঠা বিশাল ভারী দেহটাকে টেনে নামিয়ে পাশের একটা ঝোপের আড়ালে নিয়ে গেল। তারপর তন্ন তন্ন করে খুঁজতে লাগলো। কোট প্যান্টের প্রতিটি জোড় সেলাই কেটে কেটে দেখলো, পায়ের জুতোর হিল খুলেও দেখলো। বরফের মতো ঠান্ডা মাংসল দেহের কোথাও ব্যান্ডেজ, টেপ বা প্লাস্টার দিয়ে আটকানো আছে কিনা তাও দেখলো। না, হিরেগুলো থাকলে বেরিয়ে পড়তই, কিচ্ছু নেই। বাকি রইল গাড়িটা, সেটাও তো সিনক্লেয়ারেরই, কিন্তু এখানে সেটা সম্ভব নয়। এবার দেহটাকে গাড়ির ডিকিতে বন্ধ করে সোজা নিজের বাড়ির পেছন দিকের জঙ্গলটার কাছে এলো আর্থার। তারপর ভাবলো যে গরমের সময় ছেলেমেয়েরা দল বেঁধে ওখানে পিকনিক করতে আসে, কাজে সেখানে কবর দেওয়া যাবে না। অগত্যা নিজের বাড়ির পেছন দিকের বাগানে চলে এলো। এখানে কারো আসার সম্ভাবনা নেই। গাড়িটা থামিয়ে আবার আতি পাতি করে খুঁজলো, কিচ্ছু নেই। হিরেগুলোকে সত্যিই আনেনি সিনক্লেয়ার? অন্যের হাতে দেওয়ার মতো লোক তো নয় সিনক্লেয়ার। তবে হিরেগুলো গেল কোথায়? না পেলে যে আর্থারের সমূহ সর্বনাশ। সে যে টাকা খাটিয়ে বসে আছে, এই ক্ষতি তার পক্ষে সহ্য করা অসম্ভব। কষ্টে যন্ত্রণায় তার বুক ফেটে যেতে লাগলো। সিনক্লেয়ারের দেহটা কবরস্থ করবার ভয়ঙ্কর ভয়াবহ পরিণামের কথা ভেবেও তার অত দুশ্চিন্তা বা যন্ত্রণা হয়নি। হচ্ছে না, যত হচ্ছে তার সর্বস্ব হারানোর কথা ভেবে। কাজে মন বসাতে পারছিল না আর্থার। সেদিন বিকেল হওয়ার আগেই সে বাড়িতে চলে এলো। স্ত্রী মার্গারেট তখন র্যাচেলকে স্কুল থেকে আনবার জন্য তৈরি হচ্ছিল। স্বামীকে অসময়ে ফিরতে দেখে বেশ অবাকই হলো, সঙ্গে সঙ্গে একটু বিরক্ত হলো। সারাটা বিকেল এখন মুখ বুজে থাকতে হবে। মেয়েটাও রোজকার মতো দৌড়োদৌড়ি খেলাধুলো করতে পারবে না, যন্ত্রণা। আর্থার একটা অ্যাসপিরিন চেয়ে নিয়ে খেলো। তারপর মার্গারেট যখন বেরিয়ে যাচ্ছে মেয়েকে আনতে, তখনই তাকে থামিয়ে দিয়ে জিজ্ঞেস করলো যে সকালবেলায় ব্রেকফাস্টের সময় মা আর মেয়েতে কী কথা হচ্ছিল ফিসফিস করে? মনে পড়ছে না তো? আজে বাজে কথা সব, আমার দেরি হয়ে যাচ্ছে। কথার জবাব দাও মার্গারেট।
কার কথা? ওই যে পার্সিভাল না কার কথা জানো? বুঝেছি, পার্সিভাল সিনক্লেয়ার তো। কিন্তু আর্থার, প্লিজ মেয়েটাকে এ নিয়ে কিছু বলো না। সবচেয়ে ভালো এ সম্পর্কে কোনো কথাই না বলা। কেন বলবো না? আমি জানতে চাই কে এই এই পার্সিভাল সিনক্লেয়ার। আমি জানি না, মেয়েটা নিজেও তো জানে না বেচারি। আমার সঙ্গে খেলা করবার চেষ্টা করো না মার্গারেট, আর্থার ভয়ানক স্বরে বলে উঠল। আমি বলছি রেচেলও জানে না। ওটা একটা নাম, কোনো সময় ও হয়তো শুনেছে। বাতাসে ভেসে আসা ফিসফিস কোনো শব্দ মেয়েটার মাথায় ঢুকে গেছে বাগানের ওই ঝোপঝাড়ের দিকটায় দৌড়ে দৌড়ে খেলা করবার সময়। হতে পারে যে নামটা। দেখো আর্থার, মেয়েটা একেবারে একা, কোনো সঙ্গী সাথী নেই। এসব ক্ষেত্রে এসব বাচ্চা শিশুরা কল্পনায় একজন সঙ্গীকে আবিষ্কার করে নেয়। একাকী শিশুদের মনস্তত্ত্ব, বুঝলে? মার্গারেট চলে গেল মেয়েকে স্কুল থেকে আনতে। পরপর দুরাত ঘুমোতে পারল না আর্থার। যেদিকে তাকায় সেদিক থেকেই সিনক্লেয়ারের ছায়া শরীরটা ভেসে উঠে তার দিকে হাসতে থাকে। আতঙ্কে চোখ বুজে ফেলে আর্থার। দেহটা কাঁপতে থাকে। মুখের ভেতরটা এমন শুকনো যে কথা বলতেও কষ্ট হতে থাকে। বাথরুমে গিয়ে ঘাড়ে ঠান্ডা জল বুলোনোতে উত্তেজনাটা একটু শান্ত হয়। তখন সে আবার ভাবতে থাকে, যদি আমি চোখের সামনে এসব ভ্রম দেখি তো সেটা অস্বাভাবিক কিছু নয়। আমি তো দোষী। যদিও নিজেকে আমি দোষী বলে মনে করি না, কিন্তু আমার ছোট্ট মেয়েটার কানে নিজের নামটা তুলে দিয়েছে সিনক্লেয়ার। এরপর হয়তো আরও কথা বলবে। সব কথা। চিন্তাটা মনের মধ্যে খোঁচাতে লাগলো। কয়েকদিন আর সিনক্লেয়ার প্রসঙ্গ উঠল না। শনিবার দিন কাজ থেকে ফিরে রাতের খাওয়া খেয়ে সবে শুয়ে পড়েছে আর্থার। তখনই মার্গারেট এসে বলল, একটা কথা বলছিলাম। আজ সকালে রেচেলকে স্নান করাবার সময় সে আপন মনে কিছু বলে যাচ্ছিল। হঠাৎ শুনলাম আঙ্কেল সিনক্লেয়ার। আমি চমকে বললাম, কে তোর আঙ্কেল সিনক্লেয়ার? তো রেচেল বলল, তুমি জানো না বুঝি? কিন্তু সিনক্লেয়ার কাকু তো বাবাকে চেনে। ব্যাস, আর কোনো কথা নয়। আমি বিশ্বাস করি না বলেই হয়তো চুপ করে গেল। আমার কিন্তু খুব দুশ্চিন্তা হচ্ছে। মেয়েটার কিছু হয়ে গেল না তো? একজন ডাক্তারের সঙ্গে কনসাল্ট করা দরকার। তুমি কি বলো? স্ত্রীর কথা যেন গ্রাহ্যই করল না আর্থার। কোনো কথা না বলে পাশ ফিরে শুয়ে পড়ল। শুয়ে পড়ল বটে, কিন্তু ঘুমোতে পারল না। ঘুম এলো না সারা রাত। ভীষণ অস্থিরতা নিয়ে ভোরবেলায় উঠে পড়ল। আজ রবিবার, পরপর 3 রাত ঘুম নেই। মাথাটা ভার হয়ে রয়েছে। চিন্তার ঝড় চলছে মাথার মধ্যে। সিনক্লেয়ার কি কবর থেকে উঠে পড়েছে? আমাকে তো ভয় দেখাচ্ছেই, এবার মেয়েটাকেও। না, আজ একটু দেখা দরকার। সারাটা সকাল বাড়ি আর বাগান দেখে দেখেই কেটে গেল। অনাবশ্যকভাবে বাগানের বেড়াগুলো আরও শক্ত করে দিতে দিতে বারে বারে কবর দেওয়া জায়গাটা দেখতে লাগলো। মাটি আলগা নয় তো? না, কবরের ওপর গুঁড়ি গুঁড়ি ঘাসও উঠে গেছে। অনেকটা নিশ্চিন্ত হয়ে ঘরে ফিরে এলো সে। দুপুরের খাওয়া শেষ করে ফায়ারপ্লেসের কাছে বসলো। তারপর বই পড়তে পড়তে কখন একটু তন্দ্রার মতো এসে গেছে। হঠাৎ একটা চিৎকারে তন্দ্রা ছুটে গেল আর্থারের। কচি কণ্ঠের ভয়ার্ত চিৎকার। রেচেলের। সে উঠতে যাবে, তখন ছুটে এলো মার্গারেট। অস্থিরভাবে বলে উঠল, একটা কিছু করো আর্থার, মেয়েটা যে পাগল হয়ে যাবে। কি হয়েছে কি? উদ্বেগ উত্তেজনা মেশানো স্বরে আর্থার প্রশ্ন করল। এবার লোকটাকে দেখতে পেয়েছে রেচেল। লোকটাই দেখা দিয়েছে বলা যায়। ভীষণ মোটা সোটা লোকটা, সর্বাঙ্গে মাটি কাদা লেপা, অদ্ভুত চেহারা। রেচেলকে হাতছানি দিয়ে ডাকছিল। কি ভয়ানক! আর্থারের পেটের ভেতরটা কেউ যেন খামচে ধরল হঠাৎ। আর কি দেখেছে? আর কি বলেছে শুনি? ছেলে মানুষের কথা সব, মার্গারেট বলল। সেই মোটা লোকটা, তার গলায় নাকি আমার নেকলেসটা পরা।
আমি রেচেলকে দেখালাম যে হারটা আমার গলাতেই আছে, এই দেখ। তবু মেয়েটা জোর দিয়ে একই কথা বলে যেতে লাগলো। ঠিক তখনই কাঁদতে কাঁদতে দোতলা সিঁড়ির মুখে এসে দাঁড়ালো রেচেল। ভেতরে ভেতরে দুর্বল হয়ে পড়েছিল আর্থার। সেটা চাপা দিতেই যেন রাগে দাঁত মুখ খিচিয়ে বলে উঠল, চোপড়াও ছিঁচকাঁদুনে, বলেই দুবদাব করে ঘর ছেড়ে বেরিয়ে এলো। রাস্তায় পা দিয়ে অনেকটা স্বস্তি বোধ করলো সে। হাঁটতে হাঁটতে বাড়ির পেছন দিকের বনটার দিকে এগোতে লাগলো। গলায় হারের কথা শুনে চকিতে একটা সম্ভাবনা উঁকি দিয়ে গেল তার মাথায়। হিরেগুলো ঠিক তাই হবে। সিনক্লেয়ারটা মহাপাজি, মরে গিয়েও আমাকে ভোগাচ্ছে। হিরেগুলো একেবারে হজম করে দিল, আর এখন বাচ্চা মেয়েটাকেও ভয় দেখাতে আরম্ভ করেছে। লাশটাকে বাগান থেকে তুলে ওই বনের মধ্যে কোথাও ফের পুঁতে ফেলতে হবে। তার আগে হিরেগুলো। শেষ চেষ্টা, দেখা যাক। বাড়িতে ফিরে মার্গারেটকে বোঝালো আর্থার, এই বাড়ির পরিবেশটা যে কারণেই হোক রেচেলের পক্ষে বিপজ্জনক হয়ে উঠেছে। তুমি রেচেলকে নিয়ে কদিন বাবার কাছে থাকো। এর মধ্যে আমি বাড়িটা রং করিয়ে ফেলি। তারপর তোমরা এসো, তৈরি হয়ে নাও। সবে সন্ধে হয়েছে, গাড়িটা নিয়ে চলে যাও, আমি বাবাকে ফোন করে দিচ্ছি। রেচেলকে নিয়ে মার্গারেট বেরিয়ে যেতেই স্বস্তির নিঃশ্বাস ফেলল আর্থার। সোজা রান্নাঘরে এসে ভারী কোদাল, ছোট বেলচা আর তাক থেকে তরকারি কাটা ধারালো বাঁকা ছুরিটা নিয়ে এসে বিছানার পাশে রাখল। ঠিক 4টের সময় উঠে টর্চ আর যন্ত্রপাতি নিয়ে বাগানের সেই জায়গাটায় চলে এলো। বেশ অন্ধকার, তবে টর্চ আছে। ভালো করে দেখে নিল জায়গাটা, তারপর কাজ শুরু করলো। প্রথম কোপ দিতে কোদালটা মাথার ওপর তুলতেই সোজা দৃষ্টি পড়ল সামনে। কেঁপে উঠল বুকের ভেতরটা। কে যেন দাঁড়িয়ে আছে। দেহটা জমাট বাঁধা অন্ধকার যেন। সিনক্লেয়ার। জল জলে চোখ থেকে যেন আগুন ঝরছে। কোদাল হাতেই দুপা এগিয়ে গেল আর্থার। কই, কিছু তো নেই। পেছন থেকে কাদের ফিসফিস কথা ভেসে আসছে যেন। ঘাড় ঘুরিয়ে দেখলো আর্থার, না, আর শোনা যাচ্ছে না কিছু। সিনক্লেয়ারের প্রেতাত্মা। দু হাতে কান চাপা দিয়ে চোখ বুজে ফেলল সে। একটা হিম আতঙ্ক ক্রমশ তাকে চেপে ধরেছে। তবু সে প্রতিজ্ঞা করলো হিরেগুলো সে উদ্ধার করবেই। দরকার হলে দেহটাকে টুকরো টুকরো করে ফেলবে। সিনক্লেয়ারের প্রেতাত্মা পারলে বাধা দিক। রাগে দাঁত কর্মর করতে করতে কোদাল তুলে নিয়ে কোপাতে আরম্ভ করলো। কোনো কিছুই গ্রাহ্য করলো না। দরদর করে ঘামতে লাগলো সে পরিশ্রমে। ঘন ঘন নিঃশ্বাস পড়তে লাগলো। অবশেষে দেহটা দেখা যেতেই একটা উগ্র গন্ধ তাকে বিবশ করে দিতে চাইল। বসে পড়ে দুহাতে আলগা মাটি সরাতে লাগলো। মুখের নিচের দিকে থলথলে মাংসপিণ্ডটা আগে বার করলো। মুখ, নাক, চোখ মাটিতে ঢাকা। ঝুলে পড়া ভারী চিবুকটার দিকে দেখলো সে একবার। এখানেই প্লাস্টিক সার্জারি করে হিরেগুলোকে লুকিয়ে রেখেছিস তুই? তুই পার্সিভাল সিনক্লেয়ার বন্ধু সেজে আমার সর্বনাশ করেছিস, আমাকে সর্বশান্ত করে পথে বসিয়ে দিয়েছিস। আজ তোর দেহটাকে চিরে টুকরো টুকরো করে দেখবো আমি। আমাকে ফাঁকি দিতে পারবি না তুই। অনুচ্চ কণ্ঠে কথাগুলো বলতে বলতে গলার মাংসপিণ্ডটা টিপে টিপে দেখতে লাগলো আর্থার। সন্দেহ ঘনীভূত হলো। এবার পেছন দিকে হাত বাড়িয়ে ছুরিটা তুলে নিতে গেল। অন্ধকারে হাতড়ে হাতড়ে ছুরিটা মুঠো করে ধরতেই যেতেই যন্ত্রণায় চেঁচিয়ে উঠল সে। আঙুলগুলো কে যেন প্রচণ্ড চাপে পিষে ফেলতে চাইছে। হাঁটুতে ভর দিয়ে হাতটাকে টেনে আনতে প্রাণপণ চেষ্টা করে মুখ তুলে তাকালো। কে যেন অতিশয় নির্দয়ভাবে দেহের সমস্ত ভার দিয়ে মাটির সঙ্গে পিষে ফেলতে চাইছে তার হাতটা। হাতির মতো বিশাল চেহারা, ওটা কে? আর্থারের দেহের ঘামগুলো যেন ভয়ে আর আতঙ্কে বরফের মতো জমে গেল। সে একটা ভয়ঙ্কর চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ল। বেলা 9টার সময় কলিং বেল বাজতে মার্গারেট ওপর থেকে নেমে এলো। পুলিশের সুপারিনটেন্ডেন্ট এগিয়ে এসে নমস্কার করে জানালেন, আপনার স্বামীকে খুনের দায়ে গ্রেপ্তার করা হয়েছে। উনি জানতেন না যে মিস্টার পার্সিভাল সিনক্লেয়ারের স্ত্রী ছিল।
স্ত্রীকে সব কথাই পার্সিভাল বলতেন। আপনার স্বামীর সঙ্গে দেখা করতে যাওয়ার দিন থেকেই স্বামী নিখোঁজ হওয়াতে তিনি আমাদের সঙ্গে যোগাযোগ করেন। আমরাও নজর রেখে গেছি। আজ ভোরে আপনাদের বাড়ির বাগানের কোণে কবর দেওয়াটা পাওয়া গেছে। কাজেই মার্গারেট বাধা দিয়ে বলে উঠল, স্বামীর সঙ্গে দেখা করতে পারি আমি? না। মাথা নেড়ে সুপারিনটেন্ডেন্ট বললেন, উনি মানসিকভাবে সুস্থ নন, তাই জেলের মানসিক হাসপাতালে আছেন। তবে ভয় নেই, সুস্থ হয়ে উঠবেন। তারপর অবশ্য যথারীতি বিচার হবে। তখন আচ্ছা চলি, সময় মতো খবর পাবেন। নমস্কার। গল্পের ভাষান্তর উৎপল ভট্টাচার্য। ধন্যবাদ।